অর্থনীতি বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক মোহাম্মদ নুরুন নবী তালুকদার। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ব্যষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায় চাহিদা ও যোগান শীর্ষক টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব চাহিদা ও যোগানের সংকোচন, সম্প্রসারণ ও হ্রাস বৃদ্ধির বিষয়টি। এরপরে আমরা দেখব বাজার ভারসাম্য ও এর পরিবর্তন। আমরা চাহিদার সংকোচন, সম্প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধির বিষয়টি আলোচনা করব। এটি এর আগের ভিডিও টিউটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে। এখানে জাস্ট আমরা একটু সেগুলো স্মরণ করার চেষ্টা করব। চাহিদা সংকোচন, সম্প্রসারণ হচ্ছে একই চাহিদা রেখা বরাবর হাঁটাচলা করা। মূলত এর স্বাধীন চলক দামের পরিবর্তন হলে চাহিদার সংকোচন, সম্প্রসারণ ঘটে থাকে। এবং অন্যদিকে চাহিদার হ্রাস বৃদ্ধি দাম বাদে অন্য যে কোনো চলকের পরিবর্তন ঘটলে চাহিদার হ্রাস বৃদ্ধি হতে পারে। এখন চাহিদার যদি বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে মূল চাহিদা রেখার ডান পাশে নতুন চাহিদা রেখা তৈরি হয়। যেমন চিত্রে আমরা যদি এবি রেখাকে মূল চাহিদা রেখা ধরি, তাহলে চাহিদার বৃদ্ধিজনিত কারণে সিডি নতুন রেখাটি তৈরি হয়েছে। আবার সিডি রেখাকে যদি মূল চাহিদা রেখা ধরি, তাহলে আমরা বলতে পারি যে চাহিদার হ্রাস পাওয়ার কারণেই এবি নতুন চাহিদা রেখা তৈরি হয়েছে। অন্যদিকে যোগানের সংকোচন, সম্প্রসারণ ও হ্রাস বৃদ্ধির বিষয়টি কিভাবে আলোচনা করা যায়। যে যোগানের সংকোচন প্রসারণ হচ্ছে একই যোগান রেখা বরাবর যখন আমরা হাঁটাচলা করি তখন সেটিকে আমরা যোগানের সংকোচন, সম্প্রসারণ বলি। মূলত দামের পরিবর্তনের কারণে যোগানের সংকোচন এবং সম্প্রসারণ দেখা দেয়। অন্যদিকে যোগানের হ্রাস বৃদ্ধির বিষয়টি হচ্ছে যে দাম ব্যতীত অন্য যে কোনো চলকের পরিবর্তনের কারণে যোগানের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। যোগানের যদি বৃদ্ধি ঘটে তাহলে মূল যোগান রেখার ডান দিকে নতুন যোগান রেখা তৈরি হয়, এবং যদি যোগানের হ্রাস ঘটে সেক্ষেত্রে মূল যোগান রেখার বাম দিকে নতুন যোগান রেখা তৈরি হয়। এই টপিক দুইটি আমরা এর আগের ভিডিও টিউটোরিয়ালটিতে দেখেছি। সো এখানে খুব অল্প সময়ে আমরা আলোচনা করলাম। এরপরে এই স্লাইডে আমরা বাজার ভারসাম্যের বিষয়টি আলোচনা করব। তো বাজার ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে চাহিদা ও যোগানের সমতোর দ্বারা উদ্ভূত একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য ক্রয় বিক্রয় হয় এবং সেই অবস্থান থেকে ক্রেতা ও বিক্রেতার পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না। অর্থাৎ বাজার ভারসাম্য হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার জন্য মিউচুয়ালি বেস্ট সিচুয়েশন, যেহেতু দুইজনের স্বার্থই এই বিন্দুতে অটুট থাকে। সে কারণেই এখান থেকে ক্রেতা এবং বিক্রেতা কেউ তাদের অবস্থান পরিবর্তন করতে চায় না। তো আমরা বলতে পারি যে যে অবস্থানে ক্রেতা এবং বিক্রেতার পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থানটা হচ্ছে বাজার ভারসাম্য। তো এই ধরনের অবস্থান আমরা কিভাবে খুঁজে পাবো? তো এটি খুঁজে পাওয়ার একটা উপায় হচ্ছে যে যে বিন্দুতে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হবে সেই বিন্দুটি হচ্ছে বাজার ভারসাম্য। তাহলে এটিকে আমরা বাজার ভারসাম্যের শর্ত হিসেবে অভিহিত করতে পারি যে বাজার ভারসাম্যের শর্ত হচ্ছে চাহিদা ইকুয়াল টু যোগান। তো এই বিষয়টিকে আমরা
চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, আবার তালিকার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তো শুরুতে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এজন্য আমরা একটি 2 ডাইমেনশনাল গ্রাফ নিব। তো এই 2 ডাইমেনশনাল গ্রাফের আমরা লম্ব অক্ষে দেখাচ্ছি দাম এবং ভূমি অক্ষে দেখাচ্ছি ক্রয় বিক্রয়ের পরিমাণ। তো আমরা বেশ কয়েকটি দাম নিয়ে নিচ্ছি, 10, 15 এবং 20, এবং পাশাপাশি বেশ কিছু পরিমাণও নিয়ে নিচ্ছি, যেমন 100, 200, 300। তো এ পর্যায়ে আমরা একটি চাহিদা রেখা অঙ্কন করব এই ডায়াগ্রামটিতেই। তো আমরা জানি চাহিদা রেখা হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। তো যে রেখাটি, এটি হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। নিম্নগামী হওয়ার কারণটি হচ্ছে যে আমরা জানি দাম এবং চাহিদার পরিমাণের সাথে বিপরীত সম্পর্ক, এই কারণে মূলত এটি বাম থেকে ডানে নিম্নগামী হয়। তো এটির একটি নাম দিচ্ছি, এটিকে আমরা এবি রেখা হিসেবে অভিহিত করতে পারি। তাহলে এবি রেখা হচ্ছে একটি চাহিদা রেখা। এরপরে আমরা এই গ্রাফে একটি যোগান রেখা অ্যাড করব। আমরা জানি যোগান রেখা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। তো এই যে নতুন একটি যোগান রেখা নেওয়া হলো, তো এটির একটি নাম দিচ্ছি আমরা। তো আমরা যোগান রেখাটিকে আমরা সিডি নামে অভিহিত করলাম। তো এই দুইটি রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ই বিন্দুতেই চাহিদা রেখা এবং যোগান রেখা ছেদ করেছে, সমতা লাভ করেছে। সুতরাং ই বিন্দুটি হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তো এই ভারসাম্য বিন্দুতে দাম নির্ধারিত হয়েছে 15 টাকা এবং ক্রয় বিক্রয় হবে 200 কেজি। তো এটি হচ্ছে মূলত ভারসাম্যের চিত্র, বাজার ভারসাম্যের চিত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা চাহিদা রেখা এবং যোগান রেখা এই বিন্দুতে মিলিত হওয়ার কারণে এই বিন্দুতে ভারসাম্য হয়েছে, এবং এই ভারসাম্যের কারণে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে 15 টাকা, এবং আমরা 15 টাকায় 200 একক দ্রব্য ক্রয় বিক্রয় করব। তো এখানে আরেকটা জিনিস আমরা বলে এসেছি যে এখান থেকে তাদের নড়াচড়ার কোনো প্রবণতা থাকে না, অর্থাৎ বাজার যে দামটি নির্ধারণ করলো সেই দাম থেকে ক্রেতা এবং বিক্রেতার নড়াচড়ার কোনো প্রবণতা থাকে না। সেই বিষয়টি আমরা দেখব যে কোনো কারণে দাম যদি 15 থেকে কমে 10 টাকা হয়, তাহলে আমরা দেখতে পারতেছি যে যোগানের পরিমাণ দাঁড়ায় সি এবং চাহিদার পরিমাণ দাঁড়ায় এ, অর্থাৎ এসি পরিমাণ অতিরিক্ত চাহিদা বাজারে দেখতে পাওয়া যায়। তো আমরা জানি যে কোথাও যদি অতিরিক্ত চাহিদা দেখতে পাওয়া যায় তাহলে দ্রব্যের দাম বৃদ্ধি পায়, বিক্রেতারা দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, এবং সেক্ষেত্রে দ্রব্যের দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হবে, এবং 15 টাকা হওয়ার মাধ্যমে আবার সেই ভারসাম্য দামে ফেরত আসবে। এবং কোনো কারণে যদি দ্রব্যের দাম 15 টাকা থেকে, অর্থাৎ ভারসাম্য দাম থেকে বেড়ে 20 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে চাহিদার পরিমাণ হবে বি এবং যোগানের পরিমাণ হবে ডি, অর্থাৎ অতিরিক্ত যোগান দেখা দিবে। তো এই বিডি পরিমাণ অতিরিক্ত যোগান থাকার কারণে বিক্রেতারা সব দ্রব্য বিক্রি করার জন্য দ্রব্যের দাম আস্তে আস্তে কমিয়ে দিবে, এবং এই দাম আস্তে আস্তে কমতে কমতে এক সময় 15 টাকায় আসবে, এবং 15 টাকায় আসার পরে চাহিদা এবং যোগান আবার সমতা লাভ করবে এবং বাজার আবার ভারসাম্যে উপনীত হবে। তো এই যে চিত্রটি, এটিকে আমরা বলতেছি যে বাজার ভারসাম্যের চিত্র। তো এই বিষয়টিকে আমরা সূচির মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। এই সূচিতে আমরা লক্ষ্য করতেছি যে প্রথমে আমরা দাম দেখিয়েছি, দাম আস্তে আস্তে
বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রথমে 10, 15 এবং 20 হয়েছে। এবং পাশের কলামটিতে আমরা দেখছি চাহিদার পরিমাণ। প্রথমে দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 300 একক। আবার দাম বেড়ে যখন 15 টাকা হয় চাহিদার পরিমাণ কমে 200 একক হচ্ছে। দাম আরো বৃদ্ধি পেয়ে 20 টাকা হলে চাহিদার পরিমাণ 100 একক হচ্ছে। অর্থাৎ দাম যত বাড়ছে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে। দুটোর মধ্যে একটা বিপরীত সম্পর্ক দেখতে পাচ্ছি। অন্যদিকে যোগানের সাথে দামের যদি সম্পর্ক দেখি তাহলে আমরা দেখব যে দাম যত বাড়ছে যোগানের পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দুইটার মধ্যে সমমুখী সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এখন যদি চাহিদা এবং যোগান নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে 10 টাকা দামে যোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি। আমরা জানি যে চাহিদার পরিমাণ যোগানের তুলনায় বেশি হলে দাম বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হবে। এবং যখন 15 টাকা হলো তখন দেখেন চাহিদাও 200 একক, যোগানও 200 একক। এবং আমরা জানি যে বাজার ভারসাম্যের শর্ত হচ্ছে চাহিদা সমান সমান যোগান। তো এই ঘরটিতে আমরা দেখতে পাচ্ছি যে বাজার ভারসাম্যের শর্ত পূরণ হয়েছে এবং সেজন্য আমরা বলবো যে 15 টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং 200 একক হচ্ছে ভারসাম্য ক্রয় বিক্রয়ের পরিমাণ। তো এরপরে দ্রব্যের দাম যদি আরো বেড়ে যায়, কোনো কারণে বাজারে যদি ইমব্যালেন্স দেখা দেয় অর্থাৎ দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখব যে চাহিদার পরিমাণ হবে 100, কমে যাবে এবং যোগানের পরিমাণ হবে 300। অর্থাৎ চাহিদার তুলনায় যোগান বেশি পাওয়া যাবে। তো এই যে চাহিদার চেয়ে যে যোগান বেড়ে গেল, আমরা জানি যে যোগান যদি বেশি থাকে তাহলে দ্রব্যের দাম কমে যায়। তো এই অবস্থায় দ্রব্যের দাম আবার কমতে থাকবে, 20 টাকা থেকে কমে আবার যখন 15 টাকায় ফেরত আসবে তখন আবার চাহিদা যোগান সমান হবে এবং বাজারে আমরা আবার ভারসাম্য লক্ষ্য করব। তো এই স্লাইডটিতে আমরা বাজার ভারসাম্যের উপর চাহিদা পরিবর্তনের প্রভাব লক্ষ্য করব। তো চাহিদার পরিবর্তন আমরা জানি যে দুই ধরনের, একটা হচ্ছে চাহিদার বৃদ্ধি জনিত প্রভাব, অন্যটি হচ্ছে চাহিদার হ্রাস জনিত প্রভাব। তো চিত্র 1-এ আমরা চাহিদা বৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা করব এবং চিত্র 2-এ আমরা চাহিদা হ্রাসের প্রভাব নিয়ে আলোচনা করব। তো চিত্র 1-এ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে শুরুতে আমরা বাজার ভারসাম্যের যে অবস্থা সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। যেখানে এবি হচ্ছে চাহিদা রেখা এবং সিডি হচ্ছে যোগান রেখা, ই বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ ই বিন্দুতে বাজার ভারসাম্য নির্ধারিত হয়েছে এবং 15 টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং 200 একক হচ্ছে ভারসাম্য ক্রয় বিক্রয়ের পরিমাণ। তো এই অবস্থায় আমরা যদি চাহিদার বৃদ্ধির প্রভাব দেখাতে চাই তাহলে আমরা শুরুতেই দেখে এসেছি যে চাহিদা বৃদ্ধি যদি হয় সেক্ষেত্রে মূল চাহিদা রেখার ডান দিকে নতুন চাহিদা রেখা তৈরি হয় এবং আমরা ডান দিকে একটি নতুন চাহিদা রেখা আঁকছি। এটি মূল চাহিদা রেখার সমান্তরাল হবে এবং এটির একটি নাম দিচ্ছি আমরা বি প্রাইম এ প্রাইম। তাহলে বি প্রাইম এ প্রাইম হচ্ছে চাহিদার বৃদ্ধিজনিত নতুন চাহিদা রেখা। এটি যোগান রেখা সিডি কে ইউ1 বিন্দুতে ছেদ করে। তাহলে ইউ1 হচ্ছে আমাদের নতুন ভারসাম্য বিন্দু। তো এই নতুন ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম হবে 20 টাকা এবং ভারসাম্য ক্রয় বিক্রয়ের পরিমাণ হবে 300 একক। তাহলে এটি হচ্ছে চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব। এটি যদি আরো ক্লিয়ার করে আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে চাহিদা যখন বৃদ্ধি পাচ্ছে তখন নতুন চাহিদা রেখা এ প্রাইম বি প্রাইম তৈরি হচ্ছে এবং সে কারণে নতুন ভারসাম্য দেখা দিচ্ছে। ভারসাম্য বিন্দু ই বিন্দু থেকে সরে গিয়ে
E1 বিন্দুতে নতুন ভারসাম্য নির্ধারিত হয়েছে এবং এই যে নতুন ভারসাম্য হলো, এই নতুন ভারসাম্য হওয়ার কারণে দ্রব্যের দাম 15 টাকা থেকে বেড়ে 20 টাকা হবে এবং যেহেতু দ্রব্যের ভারসাম্য সরে গিয়েছে সেহেতু ভারসাম্য ক্রয় বিক্রয়ের পরিমাণও বেড়ে যাবে এবং এটি 200 থেকে বেড়ে 300 হবে। তো এটি আমরা বাস্তবের সাথে যদি করতে চাই, মিলাতে চাই যে কোনো দ্রব্যের চাহিদা যদি বেড়ে যায় সেক্ষেত্রে দাম মানে যোগান স্থির থেকে যদি চাহিদার পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে দাম বৃদ্ধি পেলেও বিক্রির পরিমাণও সাথে সাথে বেড়ে যাবে। এরপরে আমরা আসব চাহিদা হ্রাসের প্রভাব, যেটি চিত্র 2-এ আমরা আলোচনা করব। তো এই চিত্র 2-এও আমরা দেখতে পাচ্ছি যে একটি ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে। এখানে এবি হচ্ছে চাহিদা রেখা এবং সিডি হচ্ছে মূল যোগান রেখা। এক্ষেত্রে যদি চাহিদা হ্রাস পায় তাহলে এবি রেখার বাম দিকে নতুন চাহিদা রেখা তৈরি হবে। তো এই চাহিদা রেখাটির একটি নাম দিচ্ছি আমরা বি প্রাইম এ প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইম এটি হচ্ছে নতুন চাহিদা রেখা, অর্থাৎ চাহিদার হ্রাসজনিত কারণে নতুন চাহিদা রেখা তৈরি হয়েছে এবং এই রেখাটি সিডি চাহিদা রেখাকে E1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে E1 হচ্ছে আমাদের নতুন ভারসাম্য বিন্দু। তো এই নতুন ভারসাম্য বিন্দুতে দাম নির্ধারিত হবে 10 টাকা এবং ক্রয় বিক্রয়ের পরিমাণ হবে 100 একক। তাহলে এই যে চাহিদার হ্রাসজনিত প্রভাব সেটিকে আমরা এক কথায় বলতে পারি যে যখন চাহিদা হ্রাস ঘটবে তখন নতুন চাহিদা রেখা এ প্রাইম বি প্রাইম তৈরি হবে এবং যে ভারসাম্য বিন্দু সেটি ই বিন্দু থেকে সরে E1 বিন্দুতে চলে আসবে। এর ফলে দ্রব্যের দাম কমে যাবে, দ্রব্যের দাম কমে 15 টাকা থেকে কমে 10 টাকায় চলে আসবে এবং ক্রয় বিক্রয়ের পরিমাণও কমে যাবে। যেহেতু চাহিদা কমে যাচ্ছে, যোগান একই আছে কিন্তু লোকজন আগের চেয়ে কম ক্রয় করছে, তাহলে কি হবে যে দাম কমে যাওয়া সত্ত্বেও তাদের ক্রয় বিক্রয়ের পরিমাণও কমে যাবে, অর্থাৎ 200 থেকে কমে 100 হবে। এটি হচ্ছে বাজার ভারসাম্যের উপর চাহিদা হ্রাসের প্রভাব। এই স্লাইডটিতে আমরা বাজার ভারসাম্যের উপর যোগান পরিবর্তনের প্রভাব দেখব। আমরা আগেই পড়ে এসেছি যে যোগান পরিবর্তন দুই ধরনের, একটি হচ্ছে যোগানের বৃদ্ধিজনিত বৃদ্ধি আর একটি হচ্ছে যোগানের হ্রাস। তো প্রথম চিত্রটিতে আমরা যোগানের বৃদ্ধির প্রভাব দেখব এবং চিত্র 2-এ আমরা যোগানের হ্রাসের প্রভাব দেখব। তো শুরুতে আসি যোগানের বৃদ্ধির প্রভাব। তো চিত্র 1-এ আমরা দেখতে পাচ্ছি যে একটি ভারসাম্য অবস্থা। এই অবস্থায় এবি হচ্ছে চাহিদা রেখা এবং সিডি হচ্ছে যোগান রেখা পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে। সো ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, 15 টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং 200 হচ্ছে ভারসাম্য ক্রয় বিক্রয়ের পরিমাণ। তো এই অবস্থায় যদি আমরা যোগানের বৃদ্ধি দেখাতে চাই তাহলে যে যোগান রেখা আমাদের সিডি এর ডান দিকে নতুন যোগান রেখা তৈরি হবে। তো এই নতুন যোগান রেখার আমরা একটি নাম দেই সি প্রাইম ডি প্রাইম। তাহলে সি প্রাইম ডি প্রাইম হচ্ছে আমাদের নতুন যোগান রেখা। এই রেখাটি যে আমাদের চাহিদা রেখা এ বি কে E1 বিন্দুতে ছেদ করছে, তাহলে E1 বিন্দু হচ্ছে আমাদের নতুন ভারসাম্য বিন্দু। তো এই অবস্থায়
এই নতুন ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে 10 টাকা এবং ভারসাম্য ক্রয় বিক্রয়ের পরিমাণ হচ্ছে 300 একক। তাহলে এক্ষেত্রে যোগানের বৃদ্ধির প্রভাবটা কি হবে? প্রভাবটা হচ্ছে যে যখন যোগান বৃদ্ধি পেল তখন নতুন যোগান রেখা সি প্রাইম ডি প্রাইম তৈরি হলো এবং ভারসাম্য সরে আসলো ই বিন্দু থেকে সরে E1 বিন্দুতে চলে আসলো এবং এই যে ভারসাম্য সরে গেল এর কারণে দ্রব্যের দাম 15 টাকা থেকে কমে 10 টাকায় চলে আসলো এবং যেহেতু দ্রব্যের দাম কমে গেছে চাহিদা একই থাকার পরেও যোগান বেড়ে গেছে এবং দ্রব্যের দাম কমে গেল, সেক্ষেত্রে আমাদের ক্রয় বিক্রয়ের পরিমাণ আমরা দেখব যে 200 থেকে বেড়ে 300 একক হবে। অর্থাৎ যদি চাহিদা স্থির থেকে যোগান বেড়ে যায় তাহলে কি হবে, যে অতিরিক্ত যোগানের কারণে দাম কমে যাবে, আবার যেহেতু কম দামে আমরা দ্রব্যটি পাচ্ছি সেহেতু ক্রেতারা ওই দ্রব্যটি বেশি পরিমাণ ক্রয় করবে। তো এটি হচ্ছে বাজার ভারসাম্যের উপর চাহিদা স্থির থেকে যোগান বৃদ্ধির প্রভাব। এরপরে আমরা দেখব যে বাজার ভারসাম্যের উপর চাহিদা স্থির থেকে যোগান হ্রাসের প্রভাব। তো এক্ষেত্রে আমরা চিত্র 2 এর দিকে লক্ষ্য করি। শুরুতে আমরা একটি ভারসাম্য অবস্থা দেখতে পাচ্ছি যে এবি হচ্ছে চাহিদা রেখা এবং সিডি হচ্ছে যোগান রেখা পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে এবং এখানে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে 15 টাকা এবং ক্রয় বিক্রয়ের পরিমাণ হচ্ছে 200 একক। তো যখন যোগান হ্রাস পাবে সেক্ষেত্রে সিডি রেখা যে মূল যোগান রেখা তার বাম পাশে আমাদের নতুন যোগান রেখা তৈরি হবে এরকম। তো এই রেখার যোগান রেখার নাম দিচ্ছি আমরা সি প্রাইম ডি প্রাইম। এই সি প্রাইম ডি প্রাইম আমাদের মূল চাহিদা রেখা, সেটিকে E1 বিন্দুতে সেট করেছে। তাহলে E1 বিন্দু হচ্ছে আমাদের নতুন ভারসাম্য বিন্দু। তো এই অবস্থায় আমাদের ভারসাম্য দাম নির্ধারিত হবে 20 টাকা, এখানে 20 টাকা এবং এরপরে আমাদের ভারসাম্য ক্রয় বিক্রয়ের পরিমাণ হবে 100 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা স্থির থেকে যদি যোগান হ্রাস পায় তাহলে নতুন মূল যে যোগান রেখা তার বাম দিকে নতুন চাহিদা রেখা তৈরি হয়, যোগান রেখা তৈরি হয় এবং ভারসাম্য বিন্দু ই থেকে নতুন ভারসাম্য বিন্দু E1 তৈরি হয় এবং নতুন ভারসাম্য বিন্দুর ফলে ভারসাম্যের কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পায়। যেহেতু চাহিদা একই আছে কিন্তু যোগান কমে গেছে সেহেতু আমরা জানি যে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে এবং যেহেতু দ্রব্যের দাম বৃদ্ধি পেল সেহেতু লোকজন আগের চেয়ে কম ক্রয় করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় বিক্রয়ের পরিমাণ 200 থেকে কমে 100-তে চলে আসবে। এটি হচ্ছে চাহিদা স্থির থেকে যোগান হ্রাসের প্রভাব। আজ এ পর্যন্তই শেষ করছি। পরের ভিডিও টিউটোরিয়ালে আবার তোমাদের সাথে কথা হবে, আলোচনা হবে। সে পর্যন্ত করোনা থেকে সুস্থ থাকো, সবাই মিলে সচেতন হও, সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।